বকুলপুর ছিল সুন্দর সাজানো একটি গ্রাম। গ্রামের এক রাস্তার ধারে ছিল এক বড় পুরনো জমিদার বাড়ি, কিন্তু সে বাড়ি ছিল এখন পরিত্যক্ত। গ্রামের মাতব্বরের লোভ ছিল সে জমিদার বাড়ির উপর। ওদিকে গ্রামের লোকজন চায় জমিদার বাড়িতে একটি ভালো স্কুল বানাতে। মোড়ল মশাই, আপনার চা ঠান্ডা হয়ে যাচ্ছে। চা সামনে নিয়ে কি এত ভাবছেন আপনি? অনেক কিছুই ভাবছি। আমাদের গ্রামের ওই জমিদার বাড়িটা আমি রিসোর্ট বানাবো। পুরনো জমিদার বাড়িতে রিসোর্ট। ভাবতে পারিস কতজন আসবে ঘুরতে এখানে? টাকার পাহাড় হবে আমার। কি বলছেন আপনি এসব? এখানে লোক আসতে যাবে কেন? আরে বোকা, শহরের লোকজনের এমন নিরিবিলি পুরনো নান্দনিক জায়গা খুব পছন্দ। আর সেই সুযোগটাই কাজে লাগাবো আমি। খুব তাড়াতাড়ি কাজ শুরু করে দেব। দেখবি কত লোকজন আসে তখন। বাহ, তাহলে তো খুব ভালো হবে। তবে খবরদার, এসব কথা তুই কান করবি না একদম। আমাদের ছেলে মেয়েদের অনেক কষ্ট করে পাশের গ্রামে গিয়ে লেখাপড়া করতে হয়। রোদ বৃষ্টি বন্যার জন্য অনেক সময় তাদের অনেক বেশি কষ্ট করতে হয়। আমাদের উচিত এই গ্রামে একটা ভালো স্কুল বানানো। হ্যাঁ, মতিন ভাই একেবারে ঠিক কথা বলেছে। আমাদের সন্তানেরা এতদিন অনেক কষ্ট করেছে, এবার আমাদের কিছু করা উচিত। কিন্তু স্কুল বানাবো কোথায়? জমিদার বাড়ি তো পড়েই আছে, সেখানেই বানাবো। খুব ভালো হবে। এবার তাহলে চলো সবাই। কে রে, কি হলো তোর? এমন করে দৌড়ে কোথা থেকে এলি? আপনার জন্য একটা দুঃসংবাদ আছে মোড়ল মশাই। দুঃসংবাদ? কি সেই দুঃসংবাদ? আপনি জমিদার বাড়ি নিয়ে এত পরিকল্পনা করছেন, ওদিকে গ্রামের মানুষ এটাকে স্কুল বানাবে বলছিল। আমি নিজের কানে শুনে এলাম। এই বলছিস তুই এসব? এ আমি হতে দিতে পারি না। এখন এই গ্রামের লোকদের ডেকে নিয়ে আয়। আমি এখনই যাচ্ছি মোড়ল মশাই। শুনলাম তোমরা নাকি জমিদার বাড়িকে স্কুল বানাতে চাও। হ্যাঁ, গ্রামে একটা স্কুলের খুব দরকার। আপনি গ্রামের মোড়ল, এটা আপনারই করা উচিত ছিল, কিন্তু আপনি করেননি বলে আমরা করছি। সে ভালো কথা, কিন্তু জমিদার বাড়িতে সেটা করা যাবে না। ওটা একটা ঐতিহ্যবাহী জায়গা। সেই জায়গাটাকে এভাবে নষ্ট করা যাবে না। গ্রামের ছেলে মেয়েদের জন্য যদি তা নষ্ট হয় তো হবে। আমরা এই বিষয়ে আপনার সাথে আর কথা বাড়াতে চাই না। আমরা আমাদের সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। আপনি এতে বাধা দিতে চাইলে আমরা গ্রামের মোড়ল পরিবর্তন করব। বেশ, এই বিষয়ে তাহলে আমার আর কিছু বলার নেই। তোমাদের যা ইচ্ছে করো, এবার তোমরা যেতে পারো। এবার তাহলে কি হবে মোড়ল মশাই? সময় সেটা বলে দেবে। তুই ওসব নিয়ে ভাবিস না। শুধু আমি যেটা বলবো চুপচাপ সেটাই করবি। ঠিক আছে। আজ বাজার করে বাড়ি ফিরতে একটু বেশি দেরি হয়ে গেল। বউ আমাকে কি বলবে আল্লাহ ভালো জানে। আমি যে ইচ্ছে করে দেরি করিনি সেটা বুঝতেই চাইবে না। কি আর করার, পুরুষ মানুষ হয়ে যখন জন্ম নিয়েছি তখন বউয়ের পাঁচটা কথা তো শুনতেই হবে। সে যাই হোক, এখন অত কিছু ভেবে লাভ নেই। একটু জোরে পা চালিয়ে হাঁটি, তারপর বউ যা বলবে চুপচাপ শুনে শুয়ে পড়বো। এ কি, এটা আমি কি দেখছি? ভুল দেখছি না তো আমি? নিজেকে একটা চিমটি কেটে দেখি তো। আরে, আমি তো ঠিকই দেখছি। তার মানে ওই পুরনো জমিদার বাড়িতে ভূত থাকে। ওরে বাবা রে, পালাই আমি। ধরতে পারলে আমাকে আর আস্ত রাখবে না। তুমি এমন দৌড়ে ঘরে আসলে কেন? কি হয়েছে তোমার? এত হাঁপাচ্ছ কেন? দাঁড়াও দাঁড়াও, আমাকে আগে একটু শান্ত হতে দাও, তারপর সব বলছি। ঠিক আছে, এখানে বসো, আমি তোমার জন্য পানি নিয়ে আসছি। এই নাও, পানি খাও। আরে আস্তে খাও। জানো বউ, ওই পুরনো জমিদার বাড়িতে ভূত আছে।
কি সব আবোল তাবোল কথা বলছো তুমি? ভূত আসবে কোথা থেকে? আরে আমি আবল তাবল কথা বলতে যাব কেন? সত্যি বলছি, আমি এই একটু আগে আমি সেটা নিশ্চয়ই দেখে এসেছি। কি সব বলছো তুমি? এর আগে তো কোনোদিন এমন কথা শুনিনি। তা কি দেখলে তুমি? আমি দেখলাম জমিদার বাড়ির দোতলা একটা ঘরে আগুনের গোলা ঘুরছে। কি দেখতে যে কি দেখেছো কে জানে। যাক, ছাড়ো সেসব কথা। অনেক রাত হয়েছে, এবার খেয়ে ঘুমিয়ে পড়ো দেখি। মাইয়া, দেখেছিস আজকে ভীষণ গরম পড়েছে। হ্যাঁ, তাই তো দেখছি। গরমে জান একেবারে যায় যায় অবস্থা। আকাশ তো বেশ মেঘলা হয়ে আছে, তবু এত গরম কেন? বৃষ্টি হবে, তাই এমন মেঘলা হয়ে আছে। দেখিস, সন্ধ্যা হয়ে এলে বৃষ্টি নামা শুরু করবে, তখন আবার সব ঠান্ডা হয়ে যাবে। হলেই ভালো, তা না হলে এই গরমে মানুষ আর বাঁচবে না। হ্যাঁ, তা ঠিকই বলেছিস। এত গরম সহ্য করা যায় নাকি? চলো ভাইয়া, একটু বাইরে ঘুরে আসি। এত গরমে বাড়ির ভেতর আর ভালো লাগছে না। বাইরে গেলে গায়ে একটু বাতাস লাগতে পারে, আর ভালোও লাগবে। মন্দ বলিস নি। বেশ, চল তবে এদিক ওদিক থেকে একটু ঘুরে আসি। বাহ, বাইরে এসে হাঁটতে বেশ মজাই লাগছে। বাড়ির ভেতরে গরমে মরে যাচ্ছিলাম। ঠান্ডা বাতাস বইতে শুরু করেছে দেখছিস? যখন তখন বৃষ্টি নামবে। অনেকদিন পর আজ অনেকটা হাঁটলাম। হ্যাঁ ভাইয়া, বেশ ভালো লেগেছে। এই যা, বৃষ্টি শুরু হয়ে গেল যে। এই সময় বৃষ্টিতে ভিজতে জ্বর আসবেই। সামনে পরীক্ষা, কিছুতে জ্বর বাঁধানো যাবে না। শুধু কি তাই, এই সময় বৃষ্টিতে বজ্রপাত হয় বেশ ঘন ঘন। একটা পড়লে কেউ আর আমাদের দেহটাই খুঁজে পাবে না। কি করবো তাহলে এবার? আশেপাশে তো কোনো বাড়িও নেই। ওই তো সামনে পুরনো জমিদার বাড়ি। চল সেখানে গিয়ে একটু দাঁড়াই। বৃষ্টি কমে এলে বাড়ি যাওয়া যাবে। এখনো বেশি রাত হয়নি, একটু সময় ওখানে দাঁড়ালে কিছু হবে না। ঠিক আছে, তাই চলো। বৃষ্টি যেন ধীরে ধীরে আরো বেড়েই চলছে, কমার কোনো নামগন্ধ নেই। আহ, তুই এমন অস্থির হয়ে যাচ্ছিস কেন বলতো? বর্ষাকালের বৃষ্টি, একটু বেশি নামবেই। সে না হয় নামলো, কিন্তু এতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকা যায়? তুই এমন কেন? এমন মুহূর্ত কজন মানুষ জীবনে উপভোগ করতে পারে বলতো? এমন দৃশ্য কজনের দেখার সৌভাগ্য হয়? ভালো করে প্রকৃতির দিকে একটু চেয়ে দেখ গাধা। আকাশে একটু পরপর কেমন বিদ্যুৎ চমকাচ্ছে, আর তখন চারদিকে কেমন আলোকিত হয়ে যাচ্ছে। বৃষ্টির কি এক অদ্ভুত শব্দ, কত ঝুমঝুম আওয়াজ, বাতাসের কি তীব্র গতি, যেন পৃথিবীর সব শক্তি তার একার। এসব না উপভোগ করে শুধু ছটফট করছিস। আর এদিকে মশা শরীরের রক্তকে শেষ করে দিচ্ছে, সেটা উপভোগ করছো না? তুমি এখানে দাঁড়িয়ে এসব উপভোগ করতে থাকো। আমি একটু ভেতরে গিয়ে দেখি বসতে পারি কিনা। তোর যা ভালো মনে হয় কর। যাক, চেয়ারটা বেশ চকচক করছে, দেখে মনে হচ্ছে রোজ কেউ পরিষ্কার করে। কিন্তু এখানে তো কেউ তেমন আসে না, তাহলে এটা কে পরিষ্কার করবে? কিসব ভাবছি আমি। দরজা তো সবসময় বন্ধই থাকে, হয়তো তাই বাইরের ধুলাও আসতে পারে না। কিন্তু অন্য জিনিস তো ঠিকই ধুলায় ভরে আছে, তাহলে এটা কেন? এমন সময় দোতলার দিক থেকে ছোটন কারো হাঁটার শব্দ শুনতে পায়। কে কে ওখানে? কে আছেন ভেতরে? ছোটন হঠাৎ এভাবে চিৎকার করছে কেন? গিয়ে দেখি তো একবার। কিরে, ওখান থেকে তো ভিতরে এলি, এসে আবার চিৎকার করছিস কেন? তুই কি আমাকে একটু শান্তিতে বৃষ্টি উপভোগ করতে দিবি না? ভাইয়া, মনে হলো দোতলায় কেউ হাঁটছে, আমি শুনতে পেয়েছি। এখানে তুই আর আমি ছাড়া কেউ নেই, তাহলে কে হাঁটবে? সে আমি জানি না, কিন্তু আমি সত্যি করে হাঁটা শব্দ শুনতে পেয়েছি। দোতলা থেকে এবার আবার কে যেন কথা বলল। তোদের কি জীবনের প্রতি কোনো মায়া নেই? তোরা কি অকালে আমাদের হাতে মরতে চাস? ভূতদের পৃথিবীতে বসবাস করতে চাস? বল, কি চাস তোরা? আরে বাবা রে, সত্যি তো মনে হচ্ছে এটা কোনো আত্মা হবে। চল তাড়াতাড়ি পালাই। শোন ছোটন, বাড়িতে কাউকে কিছু বলার দরকার নেই, তাহলে সবাই উল্টো আমাদেরকে বকাবকি করবে। ঠিক আছে, কাউকে কিছুই বলবো না।
ছেলে দুটো একেবারে ছন্ন ছাড়া, কোথা থেকে বৃষ্টিতে ভিজে বাড়ি ফিরলো। এই নে, গা মুছে নে দুটো। থাক বৌমা, ওদের আর বকাবকি করো না, এ বয়সে এরকম একটু করবেই। আয় খেয়ে নে তোরা। আমি আর এখন কিছু খাবো না। আমিও না। তারা চুপচাপ গিয়ে শুয়ে পড়ে। পরদিন সকালে বাড়ি জুড়ে হই হই পড়ে যায়। রাজু আর ছোটন জ্বরে প্রায় অচেতন। বৌমা, তুমি একটু শান্ত হও, এভাবে কেঁদো না। ডাক্তার এসে ওষুধ দিলেই দেখবে ওদের জ্বর ঠিক হয়ে গেছে। আমার দুই ছেলে একসাথে এমন কাতর হয়ে পড়ে আছে, এটা দেখে কি করে আমি নিজেকে শান্ত রাখবো মা? একদিনে আমার নাতি দুটোর এমন জ্বর হলো কেন সেটাই বুঝতে পারছি না। সত্যি করে বল তো, তোরা কতক্ষণ ভিজেছিস? দাদি, আসলে আমরা বেশিক্ষণ ভিজিনি। আমরা বৃষ্টি আসা দেখে ওই জমিদার বাড়িতে দাঁড়িয়েছিলাম যাতে ভিজে না যায়। একটু পর আমি আবার ঘরের ভেতরে ঢুকে পড়ি, তখনই দোতলা থেকে কেউ আমাদের চলে আসতে বলে। বলিস কি? কে বলেছিল? কে বলেছিল তা আমরা দেখিনি, তবে খুব রাগের সাথে বলেছে, কিন্তু কেউ ছিল না সেখানে। তোরা এসব কি বলছিস বাবা? কেউ থাকলে কি তাকে তোরা দেখতে পারতি না? না না ভাবি, আমার মনে হয় ওরা সত্যি কথাই বলছে। আপনি আবার এসব কি বলছেন ভাবি? হ্যাঁ, আমি ঠিকই বলছি। সেদিন রাতে আপনার ভাই বাড়ি ফেরার পথেও ওই জমিদার বাড়ির দোতলার ঘরে আগুনের গোলা ঘুরতে দেখেছে। হ্যাঁ ভাবি, আমি বাড়ি এসে বললাম, কিন্তু ও কিছুতেই বিশ্বাস করলো না। ওই বাড়িতে অবশ্যই কোনো আত্মার বসবাস আছে। আমিও একদিন ওই বাড়ি থেকে কান্নার আওয়াজ পেয়েছি। আমিও একদিন কালো ছায়া ঘুরতে দেখেছিলাম। তার মানে ওই বাড়ি এখন ভূতুরে হয়ে গেছে, আর ওই ভূতের প্রভাবে ছোটন আর রাজুর এই অবস্থা। তাহলে এবার কি হবে? আমার ছেলে দুটো এভাবে কতক্ষণ পড়ে থাকবে? জ্বরে ওদের গা জ্বলে যাচ্ছে যে। মতিন ভাই, চলো আমরা দুজন গিয়ে মোড়লের সাথে কথা বলি, দেখি উনি কি পরামর্শ দেন। এমন অবস্থায় কি করব, আমাদের মাথায় কিছুই তো আসছে না। ঠিক আছে, চলো। বউ, তুমি ওদের কপালে জল পটে দিতে থাকো, আমি এখনই কথা বলে আসছি মোড়লের সাথে। ঠিক আছে। কি ব্যাপার, তোমরা সবাই একসাথে আমার বাড়িতে? তা কি মনে করে এসেছো বলো? মোড়ল মশাই, আজ কদিন হলো গ্রামের অনেকেই পুরনো ওই জমিদার বাড়িতে অদ্ভুত কিছু লক্ষ্য করছে, কিছুটা ভূত প্রেতের মতো। আমি নিজেও দেখেছি। কাল ওই জমিদার বাড়িতে মতিন ভাইয়ের দুই ছেলে গিয়েছিল, তারপর থেকে তাদেরও ভীষণ জ্বর। আপনি আমাদের গুরুজন, দয়া করে ভালো একটা পরামর্শ দিন। দেখো, এর আগেও আমি বলেছিলাম ওই জমিদার বাড়ি নিয়ে আর কোনো কথা আমি বলবো না, কিন্তু তোমরা সবাই যখন আমার কাছে এভাবে এসেছো, সেহেতু আমি তোমাদের ফিরিয়ে দিতে পারবো না। হাজার হোক, তোমরাই আমার সব। সেটা তোমরা না মানলেও আমি কিন্তু ঠিকই মানি। যাই হোক, আমার জানা পাশের গ্রামে এক ভালো কবিরাজ আছে, আমি খবর পাঠিয়ে দিচ্ছি। তোমরা কোনো চিন্তা করো না, বাড়ি যাও, সব ব্যবস্থা হয়ে যাবে। আপনি সত্যি মহান মোড়ল মশাই, আপনাকে আমরা ভুল বুঝেছিলাম। থাক থাক, এখন আর সেসব বলে কাজ নেই। যাও, ছেলেদের কাছে যাও, একটু পর আমরা আসছি। কিরে, তুই কি এখনো দাঁড়িয়ে থাকবি? দেখছিস না আমার গ্রামের মানুষ বিপদে পড়েছে? তাদের পাশে দাঁড়া, ভুলে যাস না তুই মোড়লের লেঠেল। যা যা, তাড়াতাড়ি গিয়ে পাশের গ্রামের কবিরাজকে ডেকে নিয়ে আয়। জমিদার বাড়ির ভূত তাড়াতে হবে যে। কবিরাজ মশাই, তা কোথায় যাবেন আপনি? মতিনের বাড়িতে নাকি জমিদার বাড়ি? জমিদার বাড়িতে গেলে আমার জন্য একটু বেশি সুবিধা হবে, তাই সেখানেই যাব। তোমাদের ওই জমিদার বাড়ি চিনি আমি, আমি সেখানে একাই যাচ্ছি। তুমি গিয়ে বাকি লোকদের ডেকে নিয়ে এসো। ঠিক আছে, আমি এখনই গিয়ে সবাইকে ডেকে নিয়ে আসছি। বল, কি চাস তোরা? কেন ওই ছেলে দুটোর এই অবস্থা করেছিস? ছেড়ে দে ওদের। কি বলছিস, ছাড়বি না?
ওদের ছাড়তেই হবে। এসব কি বলছিস তোরা? কি হয়েছে কবিরাজ মশাই? আপনি এভাবে কাদের সাথে কথা বলছেন? আর তারা কি বলছে? আমরা তো আর কাউকে দেখতে পাচ্ছি না, আর কারো কথা শুনতেও পাচ্ছি না। আমাকে আমার কাজ করতে দাও, না হলে সব নষ্ট হবে। বেশ, তবে তোরা যা চাইছিস তাই হবে। এখন এদের ছেড়ে দে। ওদের দুই ভাইকে বাড়িতে পাঠিয়ে দিন। বাকি কথা আমি আপনাদের বলছি। এবার আমাদের সব খুলে বলুন কবিরাজ মশাই। ওরা ওই জমিদার বাড়িতে গিয়েই এই বিপদ ডেকে এনেছে। এই জমিদার বাড়িতে কিছু খারাপ আত্মা থাকে। ওরা সেখানে যাওয়ায় তারা বিরক্ত হয়েছে, তাই ওদের কষ্ট দিয়েছে। আর বলেছে যারাই ওখানে যাবে তাদের সবারই একই অবস্থা হবে। ঠিক আছে, ওই জমিদার বাড়িতে আর কেউ যাবে না। তাহলে আমরা যে স্কুল করতে চেয়েছিলাম তার কি হবে? সে পরে ভাবা যাবে। বাঁচতে না পারলে স্কুল দিয়ে কি হবে? আপনি আমাদের খুব বাঁচালেন কবিরাজ মশাই। ঠিক আছে, এবার আমি আসি। তোমরা ভুলেও আর কেউ ওদিকে পা দিও না। বারবার কিন্তু আমি সবাইকে বাঁচাতে পারবো না। সেদিন বিকেলেই শহর থেকে ছোটনের ফুফাতো ভাই নয়ন এলো তাদের বাড়িতে বেড়াতে। তখনও ছোটনার রাজু জ্বরে কাতর। নানি, নানি কেমন আছো তোমরা? মামা মামি, আপনাদের মুখ কেমন লাগছে কেন? আর ছোটন রাজু কোথায়? ছোটনার রাজুর অনেক জ্বর, ঘরে শুয়ে আছে। এসো তুমি ভেতরে। কোনো খবর না দিয়ে হঠাৎ চলে এলি? তোর মা বাবা আসেনি কেন? আমার কলেজ কিছুদিনের জন্য ছুটি দিয়েছে, তাই চলে এলাম। বাবার অফিস তো আর ছুটি হয়নি, তাই মা বাবা আসতে পারেনি। আমি একা এসেছি বলে তুমি মন খারাপ করেছো নাকি নানি? না না, মন খারাপ করব কেন? মেয়েটাকে কতদিন দেখি না, তাই বলছিলাম। আচ্ছা, আমি গিয়ে ওদের সাথে একটু দেখা করে আসি। একই রে, তোদের একই অবস্থা? এতদিন পর এসে তোদের এই অবস্থা দেখবো, এটা কিন্তু আমি আশা করিনি। আমরাই আশা করেছিলাম নাকি যে একদিনে এত জ্বর হবে। একদিনে কি করে এত জ্বর হলো? এই হলো কাহিনী, বুঝলে? কবিরাজ বলেছে ঠিক হয়ে যাবে, কিন্তু জ্বর কমার কোনো লক্ষণ আমরা দেখছি না। তোদের মুখে এসব শুনে বিষয়টা কেমন যেন একটু ঘোলাটে মনে হচ্ছে। আচ্ছা, আগে তোরা একটু সুস্থ হো, তারপর দেখা যাবে বিষয়টা। পরদিন ছোটনার রাজুর জ্বর আরো বাড়ে। এবার আমার মন যে আর মানছে না। ছেলে দুটো আরো নিস্তেজ হয়ে পড়ছে। ওই শয়তানগুলো আমার ছেলেকে ছাড়ছে না। তুমি কবিরাজ মশাইকে আবার নিয়ে এসো। মামি, আমি বলি কি, একটাবার ডাক্তারকে দেখান, তারপর না হয় আবার কবিরাজ দেখবে। ঠিক আছে, তাড়াতাড়ি ডাক্তারকে নিয়ে এসো। ডক্টর সাহেব, দেখুন আমাদের ছেলেদের। আপনারা এত উত্তেজিত হবেন না, আমাকে একটু ভালো করে দেখতে দিন আগে। কি করে তোমরা এমন জ্বর বাদলে সেটা একটু বলো শুনি। ডাক্তার সাহেব, ওরা ঠিক করে কথাই বলতে পারছে না। আমি আপনাকে বলছি বিষয়টা। ও, আমি কিছু ওষুধ দিয়ে দিচ্ছি, এগুলো খেলে আশা করি জ্বর কমে যাবে। কিছু থাক বা না থাক, ভয়ে এমন হয়েছে। ওসব কবিরাজের কথা বিশ্বাস করতে নেই। এই যে, এই ওষুধগুলো নিয়মিত খাওয়াও। আমি এবার আসি তাহলে। খুশি তখনই ছেলেদের ওষুধ খাইয়ে দেয়। একটু পরই তাদের জ্বর কমতে শুরু করে। কিরে, এখন কেমন আছিস তোরা? আগের চেয়ে ভালো। আরো একটু সুস্থ হো, তারপর কাজে লেগে পড়বো আমরা। কি কাজ দেন ভাইয়া? সেটা তখনই জানতে পারবি। চল, আমরা জমিদার বাড়িতে যাব। কি বলছো তুমি এসব? ওই ঘটনার পর গ্রামের কেউ ওদিকে যায় না, আর আমরা গিয়ে মরবো নাকি? বাবা মা জানলে মেরেই ফেলবে একদম। হ্যাঁ, বাবা মা বারবার নিষেধ করেছেন ওদিকে যেতে। বেশ, তবে আমি একাই গিয়ে দেখে আসবো। এই না, চলো আমরাও যাচ্ছি। কেন, তোরা কেন যাবে আমার সাথে? বিতুর ডিম দুটো। তোমার কিছু হলে ফুপুকে বাবাকে আমরা কি জবাব দেব? তাই যাচ্ছি, তবে তাড়াতাড়ি চলে আসবো কিন্তু।
ঠিক আছে চল। তারা চুপি চুপি সেই জমিদার বাড়ির ভেতরে চলে যায়। তোরা আমাকে যেভাবে ভয় দেখিয়েছিলি আমি মনে করেছিলাম না জানি কি। কি বলছো এসব তুমি? আমার তো ভয়ে গা ঠান্ডা হয়ে যাচ্ছে। আমারও খুব ভয় করছে, তাড়াতাড়ি চলো এখান থেকে। ধুর, এত ভয়ের কি আছে? আচ্ছা, তোরা তো উপরের ঘরের দিক থেকে কারো কথা শুনেছিলি তাই না? হ্যাঁ। চল দোতলায় যাব। না না, সে আমরা পারবো না। তোমার কথা মতো অনেক কিছু করেছি, এবার আর কিছু করতে পারবো না। বাড়ি চলো, একবার মরতে মরতে বেঁচে গিয়েছি, আর কোনো ঝামেলা চাই না। আসার পর থেকে একটুও ভয়ের কিছু হয়েছে? না, তা ঠিক হয়নি। তাহলে তো ভয় কেন পাচ্ছিস? চল বলছি। এসব কি পড়ে আছে দেখ, বলের মতো। এখানে আগুন জ্বালানোর জিনিস কেন? তেল, দেয়াশলাই সব রয়েছে। তার মানে কোনো ভূত আগুনের গোলা হয়ে ঘোরে না, কোনো মানুষই এসব করেছে। এতক্ষণে বুঝলি তোরা? চল এবার পাশের ঘরে দেখি। দেখ, কালো কাপড়, খাবারের কাগজ, তার মানে এখানে লোকজন আসে। ওই ঘরটা একবার দেখে চল। হ্যাঁ চলো। এসব চেয়ার টেবিল দেখে তো মনে হচ্ছে এখানে নিয়মিত মানুষ আসে। তার মানে এখানে কোনো ভূত নেই, কোনো মানুষই গ্রামের লোকদের ভয় দেখাতে আর এই জমিদার বাড়ি থেকে সবাইকে দূরে রাখতে এসব ভূতের নাটক করছে। তুমি একদম ঠিক বলেছো ভাইয়া, কিন্তু কারা এসব করছে সেটা আমরা কি করে জানবো? কেউ আগে আমাদের দেখার আগে এখান থেকে চল। কিরে, ওদিকে সব খবর কি? খবর খুব ভালো মোড়ল মশাই, কেউ আর ভয়ে জমিদার বাড়ির দিকে যাচ্ছে না। সে তো খুবই ভালো খবর। আজ রাতে একবার জমিদার বাড়ি যাব। ঠিক আছে মোড়ল মশাই। ছোটন, রাজু, চল আমরা এখন আবার ওই জমিদার বাড়িতে যাব। রাতে গেলে বিষয়টা আমাদের কাছে আরো পরিষ্কার হয়ে যাবে। কি বলছো তুমি এসব? যদি সত্যি ভূত সেখানে থাকে তাহলে তো আমরা রাস্তা থাকবো না। এত ভূত ভূত করিস না তো। এত কিছু দেখেও এখনো সেই ভূত নিয়ে পড়ে আছিস। চল বলছি। ওই দেখো ভাইয়া, আগুনের গোলা, তার মানে সত্যিই ভূত আছে। চলো তাড়াতাড়ি এখান থেকে চলে যাই। না রে, ওটা মানুষের কাজ। চল আমার সাথে, আজ গেলেই বুঝতে পারবি। দেখেছেন, এই জমিদার বাড়িটাই মেরামত করতে হবে। কত টাকা নেবেন বলুন? 5 লাখ তো লাগবেই। না না, এত টাকা না, 3 লাখে করুন। মোড়ল মশাই, রিসোর্ট বানিয়ে আপনি কত টাকা কামাতে পারবেন? এখন এইটুকুতে এমন করলে হয় না। তাও বলছি 4 লাখের নিচে পারবো না। বেশ, তবে তাই হবে। বাইরে চল। তার মানে এসব মোড়ল মশাইয়ের কাজ? সে ইচ্ছে করে গ্রামের মানুষকে ভয় দেখিয়ে এই বাড়িটা রিসোর্ট করতে চেয়েছে। আমাদের গ্রামের সবাইকে জানানো উচিত। আমরা এখানে অপেক্ষা করছি। ওরা চলে যেতে বা পালাতে চাইলে আটকাবো। তুই গিয়ে সবাইকে ডেকে নিয়ে আয়। ঠিক আছে। ছোটন আর নয়ন সেখানে অপেক্ষা করতে থাকে। ওদিকে রাজু গিয়ে সবাইকে ডেকে আনে। কিরে, কি হয়েছে? এত রাতে সবাইকে এখানে কেন রেখেছিস? বলছি সব, একটু দাঁড়ান। মোড়ল মশাই, তাড়াতাড়ি পালান। গ্রামের সবাই মনে হয় জেনে গেছে। সবাই বাড়ির সামনে এসে দাঁড়িয়েছে। বলিস কি? তাড়াতাড়ি পালাই চল। নয়ন ভাইয়া, ওই দেখো পালাচ্ছে ওরা। সবাই ধরো ওদের। গ্রামের সবাই একটু অবাক হলেও নয়নের কথা মতো তাদের ধরে নিয়ে আসলো। কি হচ্ছে এসব? তোরা এখানে কেন এসেছিস? আর মোড়ল মশাই, আপনি এত রাতে এখানে কি করছেন? দৌড়ে কোথায় যাচ্ছেন আপনারা? মোড়ল মশাই চুপ করে আছেন কেন? উত্তর দিন। আমাকে তোমরা ক্ষমা করে দাও, আমি ভুল করেছি। কি করেছেন সেটা তো আগে বলুন। আসলে
এই জমিদার বাড়িটাকে রিসোর্ট বানাতে তোমরা বাধা দেওয়ায় আমি ভূতের ভয় দেখাতে বলি, যাতে তোমরা আর স্কুল বানাতে না পারো আর আমারও কাজ হয়ে যায়। তাহলে ওই কবিরাজ? ওকে আমি যা শিখিয়ে দিয়েছিলাম ও তাই বলেছে। ছি 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 ছি, আপনি নিজের স্বার্থের জন্য এত নিচে নেমে গিয়েছিলেন। আমাকে তোমরা ক্ষমা করো। কোনো ক্ষমা নয়, গ্রাম থেকে বের করে দাও। এমন মানুষকে গ্রামে কিছুতেই রাখা যাবে না, তা না হলে পুলিশকে দেওয়া হোক। উনি আমাদের সবাইকে ঠকিয়েছেন। এই গ্রাম সবার, তাই সবাই যা বলবে তাই হবে। তবে তাই হোক, আমার কর্মফল আমি ভোগ করব। তোমাদের জন্য আমরা বড় বাচ্চা বেঁচে গেলাম। আমাদের ছেলে মেয়েদের আর লেখাপড়ার অসুবিধা থাকবে না। হ্যাঁ, খুব তাড়াতাড়ি স্কুলে কাজ শুরু হবে। তবে বাবা নয়ন, তুমি যে সাহসের পরিচয় দিয়েছো তা সত্যিই প্রশংসনীয়। এখন থেকে আমরাও অতটা ভয় পাবো না, আমরা তোমার মতো সাহসী হব। ঠিক আছে, এবার বাড়ি চলো, খুব ঘুম পেয়েছে।